আজকে আমরা যে লেকচার নিয়ে আলোচনা করব সেটা কি হিসাব সমীকরণ। তো প্রথমে আসো আমরা লেকচার শুরু করার আগে আজকে লেকচারে আমরা কি কি শিখবো সেটা নিয়ে আলোচনা করি। এই খেয়াল করে জানেন আজকের লেকচারে আমরা শিখবো হিসাব সমীকরণের যে ফর্মুলাটা সেটা কেন a = m + y হয়, এর লজিকটা বুঝবো, ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ করা লাগবে। আর এটা শিখবো কি যে আমাদের হিসাব সমীকরণ শেখার জন্য কি কি জিনিস জানা দরকার, কি কি জিনিস জানা দরকার। তো আসো আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হলো হিসাব সমীকরণ আসলে বলতে কি বুঝায়, নামটা সম্পর্কে কি বুঝাতে সেটা বুঝি। দেখো এখানে কি বলা আছে, দুটো শব্দ বলা আছে, হিসাব আর এটা কি সমীকরণ। তো হিসাব বলতে আমরা কি বুঝি? হিসাব বলতে বুঝি ব্যবসায় লেনদেনের সমজাতীয় সংশ্লিষ্ট তালিকা। এটা মানে কি, ধরো আমার নগদের হিসাব আছে, নগদের হিসাব যোগ বিয়োগ করে যে হিসাবটা সর্বশেষ হয় সেটা হলো কি হিসাব। মানে ব্যবসায় লেনদেনের নগদ আমাদের কি ব্যবসায় লেনদেনের একটা অংশ। আর সমজাতীয় বলতে গেলে শুধু নগদ এখানে আসবে, সেই হিসাবগুলো সংশ্লিষ্ট তালিকা। মানে হিসাবটা যেমন যোগ বিয়োগ করে যে আলটিমেট রেজাল্ট পাই সেটাকে বলি কি আমরা হিসাব। এতটুকু তো বুঝতে পারছেন? আচ্ছা, সমীকরণ মানে কি? সমীকরণ মানে হলো সমতা। সমীকরণ মানে কি? সমতা বলতে কি বুঝি আমরা সমান। তার মানে ব্যবসায় যে লেনদেনগুলো হবে, এই যে হিসাব, এই যে ব্যবসায় যে লেনদেন, এই লেনদেনগুলো যে তালিকাগুলো হবে, এই তালিকাগুলো কি প্রকাশ করবে? সমতা প্রকাশ করবে। তাহলে এখন দেখো আমাদের এই হিসাবগুলোকে যদি আমরা চাই মেজরলি সমীকরণের ক্ষেত্রে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। কি কি? সম্পদ, দায়, আর হলো কি মালিকানা। মালিকানার ভিতরে আবার বাকি কিছু হিসাব আমাদের অন্তর্ভুক্ত, সেগুলো পরে আলোচনা করতেছে। তো এইটার মানে হচ্ছে হিসাব সমীকরণের মানে বুঝতে পারলাম যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বে এদের ভিতরে এই হিসাবগুলোর মধ্যে কি প্রকাশ করবো আমরা? সমতা প্রকাশ করবো। এটাকে বলি কি আমরা হিসাব সমীকরণ। তার মানে হিসাব সমীকরণ শিখতেছি ব্যবসায় যে লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলোর এই যে তিনটা পয়েন্ট আছে আমাদের, এই তিনটা পয়েন্টের যে সমতা, এই সমতার বিধানের জন্য যে বিপরীত আমরা করবো সেটা বলে কি হিসাব সমীকরণ। আচ্ছা, পরে দেখি। এইবার দেখো এই যে এক ইংলিশটা আমরা একটু ভেঙে দেখি কি বলে। এই যে এতটুকু চিন্তা করি এসি, এই এসি দ্বারা বুঝতে হয় অ্যাকাউন্ট। কি বুঝতে হয়? অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দ্বারা কি বুঝি আমরা? হিসাব। আর এই যে কাউন্টিং, কাউন্টিং দ্বারা বুঝি গণনা। কি বুঝি? আর এই ইকুয়েশন বুঝি, ইকুয়েশন বলতে বুঝি ইকুয়াল। কি বুঝি? ইকুয়াল। ইকুয়াল মানে কি সমান। তার মানে কি এই হিসাবের যে গণনাগুলো, এই গণনাগুলো কি হবে? সমান। হিসাবের গণনাগুলো কি কি করি? সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বে এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি হবে? এই যে সম্পর্কগুলো প্রকাশ করি, এই প্রকাশটা করি কোথায়? হিসাব সমীকরণ। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমি হিসাব সমীকরণ কাকে বলে যদি লিখতে চাই কিভাবে লিখবো? যে বিবরণীতে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সমতার প্রকাশ বা গাণিতিক প্রকাশকে হিসাব সমীকরণ বলে। এখন একটু চিন্তা করো, এখানে আমরা কিছু মিসকনসেপশন রাখি, একটু খেয়াল করো। পরে তুলো, এটা তোলার সময় তুলো। যে কি বললাম, যে বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠানে কি করি? সম্পদ, দায় ও মালিকানার মধ্যে সমতা প্রকাশ করি। কি করি? এটা বলি হিসাব সমীকরণ। তাহলে খেয়াল করো হিসাব সমীকরণ থেকে কি দাঁড়ালো আমাদের? হিসাব সমীকরণটা আমরা লিখি নাকি a = l + y, ঠিক না? আচ্ছা, এটা না পরে ব্যাখ্যা করতেছি কেন এরকম হইলো। আগে আসো
আমাদের এই হিসাব সমীকরণটা পড়ার জন্য আমাদের মেইনলি কি কি বোঝা উচিত? অনেকে আমরা মনে করি এটা জানার জন্য আমাদের মানে সমীকরণ অঙ্ক করার জন্য জাবেদা জানা লাগবে, তারপরে ডেবিট কি না জানলে হবে না। অনেকে আবার দেখি যে ডেবিট এই এ দ্বারা ডেবিট বুঝায়, দেখো এটা রং কনসেপ্ট, হ্যাঁ এগুলো মিথ, এগুলো ভুল পড়ালেখা। এই সম্পদ মানে বলে ডেবিট আর এইটা মানে বলে ক্রেডিট, এগুলো পুরো ফালতু পড়ালেখা। এটা আমাদের সমীকরণে কোনোভাবেই কি আলোচ্য বিষয় না। এখানে এই ডেবিট ক্রেডিট এই যে বিষয়টা, এ মানে ডেবিট ওই মানে ক্রেডিট, এই আলোচনা নিয়ে এটা সমীকরণ কখনোই তৈরি হয় নাই। তো এটার পিছনে লজিকটা বুঝো, লজিক বুঝে খেয়াল করো। এইটা আসলে এই সংজ্ঞাটা কেন এরকম হলো, গাণিতিক প্রকাশ কেন বলা হলো, কোনো আইডিয়া আছে? দেখো একটু খেয়াল করে, আমরা যদি 9-10 থেকে মানে এই পর্যন্ত তো আমরা ম্যাথ করি, 9-10 এ এসে আমরা অ্যাকাউন্টিং করি নাকি, আবার অনেক ইন্টার এসে করি, 9-10 সায়েন্স থাকি। এখন এই সমীকরণটা কেন শেখানো হয় সেটা কারণটা বুঝো। হিসাব সমীকরণটা শেখানোর মূল কারণটা হলো হিসাব শেখার জন্য আমাদের যে জিনিসগুলো দরকারি সেটা হলো দুটো জিনিস সূত্রে বিধ হয়ে গেছে, কি লেনদেন আর একটা হলো কি হিসাব। এই সমীকরণের মাধ্যমে তুমি লেনদেন চিনো কিনা আর তুমি হিসাব চিনো কিনা, এই দুইটা আইডিয়া ক্লিয়ার করার জন্য এই ম্যাথমেটিক্সটা আমরা করে থাকি। যে হিসাবের মাধ্যমে কোনটা কোন হিসাব, সম্পদ কোনটা দায় কোনটা সেটা চিনি, আর লেনদেন কিনা সেটা বুঝি। এই দুইটার উপর বেস করে কি করি আমরা মেইনলি সমীকরণটা অঙ্কটা করি। আর এই সমীকরণের ম্যাথ এইটা আমরা কি করি বলো না, গাণিতিক প্রকাশ কেন বলছি, কারণ দেখো এই আমরা 9-10 এর আগে আমরা এইটা কি শিখছি, ম্যাথ শিখছি না, ম্যাথ শিখছি। আর যদি আমাদের কমার্স ফ্যাকাল্টি না থাকতাম, 9-10 যদি আমরা কমার্সে না থাকি, তাহলে ইন্টারন্যাশনাল কমার্স নাই, তাহলে আমরা 9-10 কি পড়ছিলাম, ম্যাথ পড়ছিলাম না যারা সায়েন্সে ছিলাম। তো এই যে ম্যাথ পড়ার কারণে আমাদের মাথায় এটাকে ম্যাথমেটিক্সের আকারে ধারণ করার জন্য এটাকে আমরা গাণিতিক প্রকাশ বলি অথবা বীজগাণিতিক প্রকাশ অনেকে বলি। এই যে প্রকাশটা, এই প্রকাশের মাধ্যমে তোমাকে আইডিয়া দেওয়া হয় যে কোনটা লেনদেন আর কি কি হিসাব এখানে জড়িত, এতটুকু, এছাড়া কিছুই না। এতটুকু কথা বুঝতে পারছি এই গাণিতিক প্রকাশ মানে কি? হ্যাঁ আচ্ছা, এবার দেখো খেয়াল করে হিসাব সমীকরণটা কেন এই যে a ইকুয়ালস টু l প্লাস ওই হলো, এটা পিছনে লজিকটা বুঝি। খেয়াল করো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কয়টা জিনিস আছে, আমরা যদি খেয়াল করি তাহলে কি কি আছে দেখো তো, কয়টা উপাদান আছে যদি আমরা ভাগ করে নেই তাহলে a কে একটা উপাদান বলতে পারি আর এই পুরোটাকে আমরা কি বলতে পারি, একটা উপাদান বলতে পারি। তাহলে কয়টা উপাদান আছে এখানে সমীকরণে, দুইটা। এই দুইটা উপাদানের এই যে a এর উপরে কি প্রতিষ্ঠানের অধিকার আছে, কার আছে, প্রতিষ্ঠানের, এর উপরে কার অধিকার থাকে, প্রতিষ্ঠানের, বুঝতে পারছি। আর এখানে দেখো এল আর ওই এর উপর প্রতিষ্ঠানের দেনা আছে, প্রতিষ্ঠানে কি আছে, প্রতিষ্ঠানের দেনা বা দায়। এখন আসলে এটাকে আমরা কেন এরকম হলো সেটাকে আলোচনা করব। প্রতিষ্ঠানের অধিকার আর প্রতিষ্ঠানের দেনা বা দায়, এই যে পক্ষটা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো এই সমীকরণটা কেন এরকম হলো সেটা বুঝি। আমাদের এই সমীকরণ এরকম হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে কারণটা কাজ করে সেটা হচ্ছে কি, ব্যবসায় সত্তার ধারণা। তো এই ধারণা আমরা কি শিখি, বিজনেস এন্টিটি, বিজনেস এন্টিটি কনসেপ্ট। তো বিজনেস এন্টিটি কনসেপ্ট আমরা কি শিখি, যে এখানে আমাদের শিখি যে বিজনেসটা যেরকমই হোক, বিজনেস এক মালিকানা হোক, অংশীদারি হোক, কোম্পানি হোক, যেরকমই হোক, এই যে বিজনেসটা আমাদের আছে, এই বিজনেসটা যে আমরা করলাম, এই বিজনেসটা কেন্দ্র দ্বারা হয়েছে, কেন্দ্র দ্বারা বিজনেস দ্বারা হয় না। তো তাকে কি, তাকে ইনভেস্ট করা লাগছে, কে ইনভেস্ট করছে, মালিক করছে। আচ্ছা মালিক করলো, মালিকের ধরো টাকা কিন্তু স্বল্প ব্যাপার, মালিকের এটা হলো মালিক। এখন মালিক ধরো টাকা ইনভেস্ট করতে প্রথমে প্রতিষ্ঠানে, ধরো সে মালিক প্রতিষ্ঠানে টাকা 2 লাখ টাকা কি করছে, ইনভেস্ট করছে, মালিকের বিনিয়োগ করছে। এখন মালিকের বিনিয়োগ করার পর দেখলো বিজনেস আরো কিছু টাকা প্রয়োজন, মূলধনের স্বল্পতা আছে। তো এখন এই মালিক ছাড়া মালিক তখন কি করলো, যে আরো কিছু লোকের কাছ থেকে কি করলো, ধার কর্জ করলো। এক হলো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনাজানা লোক যারা, এদের কাছ থেকে। আর একটা হলো কি, ব্যাংকের কাছ থেকে। এই দুটো ওষুধ এসে কি করতে পারে, চাইলে এদের কাছ থেকে কি করতে পারে, তাহলে এরা হলো কি ঋণদাতা না আমাদের, ঋণদাতা। তাহলে এখন চিন্তা করো এই যে প্রতিষ্ঠানে এদের কাছ থেকে কি পেতে পারি, আমি টাকা পেতে পারি।
এখন খেয়াল করো, মালিকের কাছে যে টাকাগুলো পাইছি 2 লাখ টাকা, এই টাকা যদি আমি নগদে ছিল কিছু দিন, তো নগদটা কি আমাদের সম্পদ, এই সম্পদ না। তাহলে মালিকের কাছে কি পাইছি 2 লাখ টাকা পাইছি, তো আর কিছু না, জাস্ট 2 লাখ টাকা দিয়ে আমি শুরু করছি। তাহলে 2 লাখ টাকা কি নগদ টাকা আমাদের সম্পদ না? এখন দেখো এই নগদ টাকা না দিয়ে সে যদি এভাবে বলতে 2 লাখ টাকা যদি এভাবে দিত, যদি বলতো যে 50,000 টাকা মালিক নগদে দিচ্ছেন, 30,000 টাকা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুঁজে প্রতিষ্ঠানে নামেন, প্রতিষ্ঠান শুরু করার জন্য 50,000 টাকা ধরো আগের মতো দিচ্ছেন, আবার 15,000 টাকা কি দিল অফিস সরঞ্জাম দিল। মানে বিজনেসটা স্টার্ট করার জন্য মালিক এই টাকাটা এভাবে আছে প্রতিষ্ঠানে। তাহলে এখানে যতগুলো টপিক আছে নগদ, ব্যাংক, আগপত্র আর কি অফিস সরঞ্জাম, সবকটা কি সম্পদ আকারে আসছে। আচ্ছা, তাহলে এই পুরো টাকার উপরে সম্পদ, এর উপরে কার অধিকার আছে? এই যে এর উপরে কার অধিকার আছে? প্রতিষ্ঠানের অধিকার। তার মানে কার অধিকার আছে টাকার উপরে? আর এর উপরে দাবি কার আছে? মালিকের। তাহলে এই যে মালিকের যে দাবি সেটাকে বলে প্রতিষ্ঠানের দেনা। কথা বুঝতে পারছি না? বুঝিনি। তার মানে দেখো এখানে 2 লাখ টাকা দিল মালিক, তাহলে প্রতিষ্ঠানে এ বাড়লো কত টাকা? 2 লাখ টাকা নাকি? সম্পদ হলো কত টাকা? 2 লাখ টাকা। এ মানে কি অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পদ না? আর এর বিপরীতে মালিকের অধিকার, ওনার সিকিউরিটি বাড়লো কত টাকা? 2 লাখ টাকা। দেখো তো এতটুকু কথা বুঝতে পারছে? তাহলে প্রতিষ্ঠানের অধিকার বললো 2 লাখ টাকা, আর প্রতিষ্ঠানের সম্পদের উপর দাবি বললো কার? প্রতিষ্ঠানের মানে মালিকের। মালিকের যদি দাবি হয় তাহলে প্রতিষ্ঠানের দেনা কার কাছে? মালিকের কাছে 2 লাখ টাকা হইলো। এতটুকু কথা বুঝতে পারছে? আচ্ছা, খেয়াল করো। এবার যদি আমি বন্ধু বান্ধব অথবা কোনো আত্মীয়-স্বজনের কাছে লোন নেই, সে আমাকে সাধারণত কি নগদ টাকা লোন দেয়। তো নগদ টাকা যদি আমি লোন পাই, ধরো নগদ টাকা আমি 60,000 টাকা লোন নিলাম, তাহলে এই যে 60,000 টাকা লোন নিলাম, এই ঋণের টাকাটা, এই ঋণের টাকাটা আমি নগদে পাইতেছিলাম। হ্যাঁ, নগদে পাইতেছি। আচ্ছা, ব্যাংক থেকে যদি আমি লোন নেই, কোথা থেকে লোন নেই? ব্যাংক থেকে লোন নেই, তাহলে ব্যাংক সাধারণত আমাকে ক্যাশ টাকা লোন দেয় না, সে কি করে? আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয়। তাহলে অ্যাকাউন্টে টাকা জমা দেয়, তাহলে আমার যদি অ্যাকাউন্ট টাকা বলে, তাহলে অ্যাকাউন্ট টাকা বললে কি আমাদের ব্যাংক হিসেবে টাকা বলবে না? তাহলে সে ধরো আমাকে 1 লাখ টাকা লোন দিল ব্যাংক। তাহলে এখানে আমরা কি কত টাকা পাচ্ছেন? ব্যাংকে টাকা পাচ্ছেন। তাহলে দেখো এই যে দায় পক্ষের যে দাবি, এই 1,60,000 টাকা, 1,60,000 টাকা, এটা কি আমাদের সম্পদ বাঁচানো প্রতিষ্ঠানে? তাহলে এই বললো কত টাকা? 1,60,000। একই সাথে এই যে দায় পক্ষের যে দাবি, এটাকে বলে কি দায়। তাহলে এই দায়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। তাহলে এল কত হলো? 1,60,000। কথা বুঝতে পারছি? এবার যদি আমরা এটাকে এভাবে খেয়াল করি, এই 2 লক্ষ টাকা আর এই 1,60,000 টাকা যদি যোগ করি, তাহলে টোটাল অ্যাসেট কত দাঁড়ায়? তাহলে 2 লক্ষ টাকা আর 1,60,000 টাকা, তাহলে কত দাঁড়ায়? অ্যাকচুয়ালি 3,60,000 টাকা সম্পদ। আবার এই একই ভাবে দায় এবং মালিকের অধিকার, মালিকের অধিকার ছিল 2 লাখ টাকা আর দায় ছিল কত? 1,60,000 টাকা। তাহলে এদের যদি আমি যোগফল করি, তাহলে এখানে কত? 3,60,000 টাকা। তার মানে এই যে দুইটা উপাদানের মধ্যে যে সমতা প্রকাশ করলাম, এই সমতা প্রকাশ করলাম হিসাব সমীকরণ। দেখো খেয়াল করে, তাহলে এই যে সমীকরণে যে a = l + y কেন হলো? কারণ একেবারে সিম্পল, এই যে এইগুলোর উপর কার অধিকার আছে? প্রতিষ্ঠানের। কার অধিকার? প্রতিষ্ঠানের অধিকার। প্রতিষ্ঠানের অধিকার আমরা কি বলতেছি? সম্পদ। এই সম্পদটাকে কেন আমরা এদের থেকে আলাদা করলাম? কারণ কি ব্যবসায় সত্তা ধারণা আমাদের কি বলছে যে প্রতিষ্ঠানের থেকে মালিক এবং তৃতীয় পক্ষ কি করতে হবে? আলাদা করে দেখাইতে হবে। তাহলে প্রতিষ্ঠানের এই সম্পদ তো প্রতিষ্ঠান এমনি না আসে না। তাহলে এটা যখন আসছে, আসার পিছনে কাদের অধিকার আছে? মালিক এবং তৃতীয় পক্ষের। এই মালিক এবং তৃতীয় পক্ষের দাবিকে বলে কি? প্রতিষ্ঠানের দেনা, প্রতিষ্ঠানের বা দায়। তাহলে প্রতিষ্ঠানের দেনা বা দায় কার কাছে আছে? মালিকের কাছে। আর তাহলে এই মালিকের কাছে যে দায়টা আছে, যে মালিকের যে দায়, এই মালিকের দায়কে আমরা বলি কি? মালিকানা, মালিকানা সত্ত্ব। এটা ইংলিশে বলি কি? ওনার্স ইকুইটি। কথা বুঝতে পারছি? আর এই যে ঋণদাতার যে দাবি, এই ঋণদাতার দাবিকে আমরা বলি কি? দায়। এই দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করি, লায়াবিলিটি। কথা বুঝতে পারছেন? এই যে এই দুইজনের যত টাকা প্রতিষ্ঠানের নিকট দাবি থাকবে, ওই দাবিটাকে আমরা কি বলি? সমতুল্য। কারণ এই ইকুয়েশন যদি খেয়াল করে দেখি, যত টাকা এদের দাবি হবে অত টাকা কি হইতেছে? প্রতিষ্ঠানের অধিকার বাড়তেছে। তাহলে প্রতিষ্ঠানের অধিকারকে আমরা কি বলতেছি? সম্পদ। আর এই অধিকারের বিপরীতে দেনা কত আছে? লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি দাবি আছে। তাহলে এদের সমষ্টি আর এর সমষ্টি কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। কারণ এরা যা দিবে প্রতিষ্ঠানের সম্পদ টাকায় দিবে, আর প্রতিষ্ঠানের যত টাকা সম্পদ দিচ্ছে তত টাকা কি এদের দাবি বাড়তেছে। এর জন্য হিসাব সমীকরণে a = l + y হয়, অন্যরকম হয় না।
কথা কি বুঝতে পারছি না বুঝি নাই? তাহলে এখন যদি আমরা মালিকের হতে কাকে বলে যদি বলি তাহলে কিভাবে বলতে পারবো? প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের দাবিকে কি বলি? দাবিকে কি বলি? মালিকানা সত্ত্ব। ঠিক আছে? আর দায় বলতে কি বুঝি? দায় দেখো এখানে আমাদের পক্ষ চিন্তা করি। প্রথম পক্ষ হলো কি? প্রতিষ্ঠান হলো কি আমাদের প্রথম পক্ষ, মালিক হলো আমাদের দ্বিতীয় পক্ষ, আর দায় হলো আমাদের তৃতীয় পক্ষ। তাহলে এখন সংজ্ঞা যখন দেখবো দায় কাকে বলে, তখন কি আমরা দেখবো প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমরা কি বুঝলাম? এখানে সামারি যদি করি তাহলে সামারিটা দেখো তো, সমীকরণের ফর্মুলা দিয়ে a = l + ওই এটা তো হইলো। এর পিছনে অ্যাকচুয়াল যে রিজন গুলো সেটা তো বুঝতে পারছি যে কেন এরকমই হইলো, কেন সম্পদের সমপরিমাণ l আর ওই হইলো। কথা বুঝতে পারছি? এবার আসো এই যে সমতা প্রকাশ করলো, বললাম হিসাব সমীকরণের ফর্মুলাটা আসছে কার উপর বেস করে? ব্যবসায়ত ধারণার উপর বেস করে। এই ফর্মুলা অন্য কোনো উপর বেস করে হয়নি। কিন্তু এরপরে কথা চিন্তা করো যে এদের ইকুয়ালটা কেন প্রকাশ করলো? কারণ প্রতিটা ট্রানজাকশনে আমাদের দুইটা করে পক্ষকে ইন্ডিকেট করছে। এই দুইটা পক্ষকে যে ইন্ডিকেট করে এইটা যে মিলে গেল, দুই পাশে যে সমান হইলো, ইকুয়াল হইলো। একটা কথা বললাম, আবার একটু বুঝি কি বললাম? ইকুয়াল হওয়ার জন্য একটা লজিক, আর ফর্মুলাটা এরকম হইলো কেন এটা পিছনে একটা লজিক। ফর্মুলা এরকম হওয়ার পিছনে লজিক কি ছিল? ব্যবসায়তা ধারণা। আর এই দুইটা পক্ষ মিলে যাওয়ার পিছনে যে কাজ করতে সেটা দ্বৈত সত্তার ধারণা। দ্বৈত সত্তার ধারণা ভিতরে আমরা কি শিখি? যে প্রতিটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, এই দুইটা পক্ষকে আমরা যখন ইন্ডিকেট করছি তখন আমরা কি করছি? এক প্রতিটা লেনদেন, যেমন এখানে মালিক টাকা দিছে, মালিক টাকা দিলে শুধু আমরা নগদ টাকা হিসাব রাখতে পারতাম। এখানে হিসাব মানে কি করছি? মালিক নগদ টাকা হিসাব রাখছি, মালিকের টাকা হিসাব রাখছি। তাহলে কয়টা পক্ষ হিসাব রাখছি? দুইটা। এই দুইটা পক্ষ হিসাব রাখছি, কার জন্য রাখছি? আর এই দুইটা ধারণা রাখার কারণে আমাদের কি হয়েছে? এই ইকুয়েশনটা মিলে গেছে। তার মানে সমীকরণে হওয়ার পিছনে রিজন কি? ব্যবসায়তার ধারণা। এর কারণে আমাদের ফর্মুলা কি হইছে? a = l + ওই। এই ফর্মুলার কিছু লজিকটা বুঝতে পারছি? এটা কি মুখস্থ করে হয়েছিল? কেমন মুখস্থ হয়েছিল? আচ্ছা, তাহলে এবার কেমন করি? আর এটা মিলে গেল কেন দুই পাশ? এর পিছনে কারণ ছিল প্রতিটা লেনদেনকে আমরা কি করছি? দ্বৈত সত্তা ধারণা অনুসারে দুইটা করে পক্ষকে লিপিবদ্ধ করছি। এই জন্য আমাদের এটা মিলে গেছে। না বুঝতে পারি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, তুলে নাও।